আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত জয়েন করে নেয়, নিতে পারবে। আজকের ক্লাসের রেকর্ডটা পাবলিকলি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, সেখান থেকে সবাই দেখে নিতে পারবে আজকের ক্লাসটা। তো আজকে আমরা কম্পালসারি ইংলিশ বই থেকে গ্রামার যে অংশ আছে আমাদের, এখান থেকে ডাব্লিউএইচ কোশ্চেন এই আইটেমের উপর আলোচনা করব। তো দেখেন, ডাব্লিউএইচ কোশ্চেন গুলো কাকে বলে বা কিভাবে থাকে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার সর্বপ্রথম। তো আমরা আমাদের লেকচার শিট থেকে প্রথমে একটু দেখে নেই যে আমাদের পরীক্ষার প্রশ্নে ডাব্লিউএইচ কোশ্চেনটা কত মার্কসের প্রশ্ন হিসাবে থাকবে, কত নাম্বার সিরিয়ালে থাকবে এবং কিভাবে থাকতে পারে, এই বিষয়টা সম্পর্কে আমরা আগে জেনে নেব। দেখেন, অনার্স দ্বিতীয় বর্ষের কম্পালসারি ইংলিশ, এই বিষয়টা অনেক সহজ, কিন্তু এখানে স্টুডেন্টরা জাস্ট বোঝার ভুলের কারণে তারা দেখা যায় যে এই 4 বছরের অনার্স কোর্সে তারা 3 বছরেই এই সাবজেক্টে ফেল করে। ইমপ্রুভ দেয়, তারপরে হচ্ছে যে পাশ করতে পারে না, শুধু তাদের একটু সামান্য বোঝার ভুলের কারণে। কেননা তারা যে কাজটা করে, তারা গ্রামার আইটেম থেকে অ্যান্সার করতে চায় না, তারা কি করে রাইটিং পার্টস এবং প্যাজেজ যে অংশটা আছে এখান থেকে তারা অ্যান্সার করে চলে আসে, গ্রামারের দিকে ফোকাস করে না। দেখেন, ডাব্লিউএইচ কোশ্চেন আজকে যারা ক্লাসটা ঠিক মতো করবেন বা পরবর্তীতে আরেকবার যারা রেকর্ড দেখে নেবেন, আশা করি এই ডাব্লিউএইচ কোশ্চেনের অর্ধেক ক্লিয়ার হয়ে যাবে। তো আরেকটা ক্লাসের মাধ্যমে এবং যখন আমরা এই যে এক্সারসাইজ গুলো সমাধান করব, এই যে এখানে 100টা এক্সারসাইজ দেওয়া আছে, এই এক্সারসাইজ গুলো যখন আমরা সমাধান করব, তখন দেখবেন যে এখান থেকে 5-এর মধ্যে 5 খুব সহজে পাওয়া যায়। তো 40-এ পাস, এখান থেকে যদি আপনি 5 পান আর্টিকেল থেকে, ধরেন যে ওখান থেকে 5, 10, এরপর হচ্ছে রিয়ারেন্স থেকে 5, 15, এইভাবে যদি আপনি 5 করেও না পান, তার থেকেও যদি কম পান, ধরেন 3 করে পান, তাও দেখেন, হিসাব করে দেখেন কত সহজে এই সাবজেক্টটা পাস করা যায়। কিন্তু আপনারা রাইটিং অংশ দেখেন যে 100% কমন পড়ছে রাইটিং অংশ, কি করেন হুবহু যেভাবে বই থেকে মুখস্থ করে যান সেভাবে লিখে দিয়ে আসেন। অনেকেই কি করে বই কেটে নিয়ে যায়, নিয়ে গিয়ে সরাসরি কপি করে লিখে দিয়ে আসে, তারপরেও রেজাল্ট আসে ফেল। কারণ তারা গ্রামার অংশ লিখে আসে না। গ্রামারের অংশ অবশ্যই লিখতে হবে যদি আপনি পাস করতে চান। তো ডাব্লিউএইচ কোশ্চেন আপনাদের গ্রামার অংশে বা আপনাদের প্রশ্নের যে সিরিয়াল আছে সেখানে 8 নম্বর প্রশ্ন হিসাবে থাকবে। এখানে 60টি সেন্টেন্স দেওয়া থাকবে। অর্থাৎ সারা জীবন আপনারা যে কাজটা করেছেন, যে স্যারেরা প্রশ্ন করতো আর আপনারা অ্যান্সার লিখে আসতেন, কিন্তু এক্ষেত্রে স্যারেরা আপনাদেরকে অ্যান্সার লিখে দিবে বা সেন্টেন্স দিবে, সেখান থেকে আপনাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেনে পরিণত করতে হবে। তো এখানে 60টা প্রশ্ন দেওয়া থাকবে, সরি 60টা সেন্টেন্স দেওয়া থাকবে। সেখান থেকে বেছে বেছে সহজ দেখে বা আপনি যেগুলো পারেন সেখান থেকে 5টা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। এখানে আপনাদের 5 মার্কস বরাদ্দ থাকবে। তো আমরা সাধারণত কোশ্চেন সাধারণত 3 প্রকারের জেনে থাকি, যে একটা হচ্ছে এক ধরনের প্রশ্ন থাকে যেগুলোর অ্যান্সার আপনারা হ্যাঁ অথবা না এই দুইটা কথার মাধ্যমে দিতে পারেন। তো যে যে প্রশ্নগুলো আমরা হ্যাঁ অথবা না এই দুইটা ওয়ার্ড ইউজ করে দিতে পারি, ওই কোশ্চেন গুলোকে বলে ভার্বাল কোশ্চেন। তো যেমন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। আর ইউ এ স্টুডেন্ট, যদি আমি আপনাকে এরকম প্রশ্ন করি যে আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র বা শিক্ষার্থী, আপনি এখানে কিন্তু ইয়েস অথবা নো এই দুইটা ওয়ার্ড ব্যবহার করে এখানে অ্যান্সার দিতে পারছেন। তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অ্যান্সার হিসাবে আপনি দিতে পারেন যে ইয়েস, আপনি একজন স্টুডেন্ট। আবার আপনি যদি স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে কিন্তু সুন্দর করে এখানে নো লিখে দিতে পারেন যে আপনি কোনো স্টুডেন্ট না বা ছাত্র বা
ছাত্রী না, তাহলে কিন্তু হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের ভার্বাল কোশ্চেন। তো ভার্বাল কোশ্চেন আরেকটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা কি রকম, নবম দশম শ্রেণীতে খুব সহজেই এখান থেকে আমরা 5 মার্কস পেয়ে যেতাম ট্যাগ কোশ্চেন থেকে। তো বিষয়টা হচ্ছে এরকম, ইউ আর এ স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, এর শেষে আপনি একটা প্রশ্ন জুড়ে দিতে পারেন, আরেন্ট ইউ, আরেন্ট ইউ, যে তাই নয় কি তুমি একজন ছাত্র, তাই নয় কি, এইটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। আর এক ধরনের কোশ্চেন থাকে যেগুলোর অ্যান্সার আমরা হ্যাঁ অথবা না এর মাধ্যমে দিতে পারি না। তো যে কোশ্চেন গুলো আমরা হ্যাঁ এবং না এই দুইটা ওয়ার্ডের মাধ্যমে আমরা দিতে পারি না, ওই ওয়ার্ড বা ওই কোশ্চেন গুলোই হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন। মূলত যখন আমরা এইখানে যে দেব, যে প্রশ্নটা এখানে আমি তুলে দিয়েছি সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকেই যদি আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে চাই, তাহলে এখানে কি হবে, আর ইউ ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এখানে যদি আমি প্রশ্ন করি কে একজন ছাত্র বা কে ছাত্র, এইটার অ্যান্সার কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, এইটার বাংলা অর্থ বুঝে আমাদেরকে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। সেই ওয়ার্ডটা আমরা যথাযথ স্থানে বসিয়ে দিয়ে যদি নিয়ম অনুসরণ করে পুরোটা লিখি, তাহলে তাহলে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনটা তৈরি করতে পারবো। তো এখানে দেখেন, যদি প্রশ্ন করা যায় যে কে একজন ছাত্র, তো এখানে আমরা ইউ কেটে দিয়ে বা ইউ এর পরিবর্তে লিখতে পারি যে হু ইজ এ স্টুডেন্ট। দেখেন, তাহলে এখানে যে হু ব্যবহার করলাম, এই যে ডাব্লিউএইচ যুক্ত একটা ওয়ার্ড ব্যবহার করে এখানে একটা কোশ্চেন তৈরি করলাম। এইটাই হচ্ছে আপনাদের পরীক্ষার 8 নম্বর প্রশ্নে থাকবে। তো আমরা অনেকগুলো সেন্টেন্স থেকে কিভাবে ওই সেন্টেন্স গুলোকে ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করা যায়, এই বিষয়ে কিছু নিয়ম প্রথমে আমরা শিখব। এরপর নিয়ম শিখে তো আর মনে থাকবে না, তারপর আমরা মোটামুটি 100টা এক্সারসাইজ রাখছি। 100টা এক্সারসাইজ যখন আমরা সমাধান করব, আশা করি ওখান থেকেই আপনারা বার্ষিক পরীক্ষায় বা আপনাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবেন। তো ডাব্লিউএইচ কোশ্চেন শেখার আগে আমাদেরকে আর কিছু বিষয় সম্পর্কে আলোচনা করে নিতে হবে। আমরা এই বিষয়গুলো আমাদের লেকচার শিট থেকে দেখে নিচ্ছি। আমাদের পেইড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমি আমার এই লেকচার শিটটা দিয়ে দেবো সবার জন্য। এইটা ফ্রি থাকবে, আপনারা সেখান থেকে লেকচার শিটটা সংগ্রহ করে পড়তে পারবেন। আচ্ছা দেখেন, এখানে আমি লিখে দিয়েছি সাধারণত কম্পালসারি ইংলিশ কোশ্চেনের 8 নং প্রশ্ন হিসাবে 60টি সেন্টেন্স দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ম মেনে 5টি ডাব্লিউএইচ কোশ্চেন লিখতে হবে। তো এখানে কোশ্চেন গুলো শুরুতে ডাব্লিউএইচ যুক্ত ওয়ার্ড থাকে, যে কারণে এদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। তো এগুলোকে কিন্তু বলে রিলেটিভ প্রোনাউন। এখানে আরো কিছু রিলেটিভ প্রোনাউন আছে, তার মধ্যে শুধুমাত্র ডাব্লু এবং এইচ যুক্ত যে ওয়ার্ড গুলো আছে বা প্রোনাউন গুলো আছে, সেখানেই সেই ওয়ার্ড গুলো এখানে ব্যবহার হবে। এরা সাধারণত দুইটা সেন্টেন্সকে যখন একসাথে কানেক্টেড করে, তখন এদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। আর এখন যে আমরা কোশ্চেন তৈরি করব এখান থেকে, তখন এই ওয়ার্ড গুলোকে হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হু, হাউ, এদেরকে বলা হবে ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এগুলো আহ শেখার আগে, অর্থাৎ নিয়ম শেখার আগে আমাদের যে বিষয়গুলো বিশেষ করে জানা প্রয়োজন, সেগুলো হচ্ছে এগুলোর অর্থ কি। তো দেখেন, আপনারা সবাই জানেন যে হোয়াট এর বাংলা অর্থ হচ্ছে কি। এরপর হোয়াই, হোয়াই এর বাংলা অর্থ হচ্ছে কেন। হয়েন, হয়েনের বাংলা অর্থ হচ্ছে কখন। হয়ার এর বাংলা অর্থ হচ্ছে কোথায়। হু, এই ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে কে। এরপর হচ্ছে হাউ, এই ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে কেমন। আচ্ছা, এরপর হচ্ছে হুইচ, হুইচ এর বাংলা অর্থ হচ্ছে কার।
এরপর হচ্ছে হুম, এরপর হচ্ছে হুজ। আচ্ছা, এই দুটা হুইজ, হুম, হুজ, এই ওয়ার্ড তিনটা আবার এদের এখান থেকে আসছে। হুইজ মানে হচ্ছে কার, এই যে কে থেকে হু থেকে হুইস আসছে, হুম এটা হচ্ছে কার, হুইস থেকেই আহ হুমের উৎপত্তি হয়েছে, এবং হুস, হুস হচ্ছে কাদের। আচ্ছা, তো এখানে দেখেন এদের যে কোনো একটি ওয়ার্ড যুক্ত থাকবে, তাই এদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন বলা হয়। সাধারণত সেন্টেন্সে ডাব্লিউএইচ কোশ্চেন করতে কিছু ওয়ার্ডের পরিবর্তন করতে হয়। যদি আমরা যে নর্মাল সেন্টেন্স গুলো থাকবে, বা আমাদের প্রশ্নে যে সেন্টেন্স গুলো দেওয়া থাকবে, সেখানে যদি আই, মি, উই, আস যদি দেওয়া থাকে, তো ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় আমরা সেখানে এদের পরিবর্তে ইউ ব্যবহার করব। এরপর যদি মাই, মাইন অথবা আওয়ার দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় ইওর ব্যবহার করব। আচ্ছা, এরপর যদি ভার্ব হিসাবে ভার্বের এক নাম্বার ফর্ম থাকে বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। এখানে ডু ভার্ব হিসাবে ডু ব্যবহার করব। আর যদি ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করা থাকে, তো সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব। এখানে ই লেখা হয়ে গেছে, এখানে ই হবে না, এটা হবে এস। আচ্ছা, এস বা ইএস যদি থাকে, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব বা ডু ভার্ব যখন বসাবো, সেখানে আমাদের মনে করে এস বা ডাস বসাতে হবে। এরপর এখানে দেখা যাচ্ছে যে ভার্ব টু, অর্থাৎ ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব বা ডু ভার্ব হিসাবে ডিড বসাবো। তো এখন দেখেন এখানে ডাব্লিউএইচ কোশ্চেনের যে গঠন প্রণালী আছে, ডু ভার্ব, এটা হচ্ছে ডু, ডিড। তারপর হচ্ছে যদি মডাল ভার্ব থাকে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, এগুলো যদি থাকে, সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে গঠন প্রণালীটা হবে, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, হ্যাভ ভার্ব, মেইন, বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব। যে ভার্বটা আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে সেই ভার্বটা এখানে বসবে। এরপর হচ্ছে মেইন ভার্ব, যেটাকে প্রিন্সিপাল ভার্ব বলে। এরপর অবজেক্ট, আদার এক্সটেনশন যা যা দেওয়া থাকে, যেগুলো আমরা যখন এক্সারসাইজ গুলো সমাধান করব, সেখানে অনেক ভালো করে এগুলো আমরা আরো বুঝতে পারবো। এরপর এই ওয়ার্ডটাকেই যখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডে পরিবর্তন করব বা কনভার্ট করব, তখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডের সেন্টেন্সের বা ডাব্লিউএইচ কোশ্চেনের যে স্ট্রাকচারটা হবে, এটা হচ্ছে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে। এখানে কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে এই ওয়ার্ড গুলোর যে কোনো একটা ওয়ার্ড এখানে বসবে, অর্থাৎ যেটা প্রযোজ্য হবে আমরা সেটা এখানে বসাবো। এরপর বি অথবা হ্যাভ ভার্ব, যে ভার্বটা এখানে উল্লেখ থাকবে ওই ভার্বটা এখানে বসাবো। কিন্তু বসানোর সময় আমাদেরকে একটু খেয়াল করতে হবে, যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম থাকে তাহলে ডু বসাবো। যদি ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত থাকে তাহলে ডাজ বসাবো। যদি ভার্বটি পাস্ট ফর্মে থাকে বা ভার্বের সেকেন্ড ফর্মে থাকে, তাহলে আমরা ডিড বসাবো। তো এগুলো প্র্যাকটিস করার সময় আমরা দেখবো। এরপর হচ্ছে সাবজেক্ট, আদার প্লাস এক্সটেনশন, এবং সর্বশেষ অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে হোয়াট চিহ্ন বা ইন্টারগেশন মার্কস যেটাকে বলে। এই চিহ্নটা কিন্তু বাধ্যতামূলক ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার সময় দিতে হবে। আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সম্পূর্ণটা নিয়ম অনুযায়ী সুন্দরভাবে লিখে লেখার পর শেষে এই চিহ্নটা দিতে ভুলে যায়। তো এই সবগুলো আপনার বোঝার পর, অর্থাৎ যদি আপনি এই ডাব্লিউএইচ কোশ্চেনটা সম্পূর্ণ ভালোভাবে বুঝে থাকেন, তাহলে আপনাকে এই যে এতগুলো পৃষ্ঠা কিন্তু ভালো করে নিয়ম মতো একদম সবগুলো পড়তে হবে। কিন্তু আপনি পরীক্ষার হলে যে কাজটা করছেন, সবগুলো নিয়ম মতো পড়ছেন, আপনার কমন পড়ছে, আপনি জাস্ট এই অংশে এসে ইন্টারগেশন মার্কস বা প্রশ্নবোধক যে চিহ্নটা আছে এই চিহ্নটা দিয়ে আসেননি, তাহলে আপনার রেজাল্টের ক্ষেত্রে সম্পূর্ণ যে অ্যান্সারটা আপনি লিখছেন সঠিক হওয়া সত্ত্বেও সেখানে ছাড় একদম ক্লোজ করে দিয়ে থাকবে। তো এক্ষেত্রে দেখেন একটা আমরা উদাহরণ এখানে রেখে দিয়েছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আই ডু দা ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করি। তো এখানে আমি কাজটি করি, এটা হচ্ছে এই সেন্টেন্সের বাংলা অর্থ। এখন এটাকে যদি আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে যাই, তাহলে এখানে আমরা প্রশ্ন করতে পারি যে কে কাজটি করে অথবা আমি কি করি। তো যখন আমরা প্রশ্ন করব যে কে কাজটি করে, তখন আমরা এখানে বসাবো হু। কারণ আমরা একটু আগে এখান থেকে জেনে আসছি যে হু এর বাংলা অর্থ হচ্ছে কে।
এই জন্য আমরা এখানে আই এর পরিবর্তে বসালাম কি হু। এখানে যেহেতু ডু ভার্ব দেওয়া আছে, আমরা এখানে ডু দিলাম, ডু দা ওয়ার্ক, এবং শেষে হচ্ছে কি ইন্টারগেশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে কিন্তু হয়ে গেল। এরকম সহজ সহজ প্রশ্নগুলোই আপনাদের বার্ষিক পরীক্ষায় থাকবে। আচ্ছা, এরপর দ্বিতীয় নাম্বার যে উদাহরণটা আছে এখানে দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, আই হ্যাভ এ কাউ, অর্থাৎ আমার একটি গরু আছে। তাহলে কার একটি গরু আছে? অবশ্যই আমার একটি গরু আছে। তো এখানে আচ্ছা, এখানে লিখতে একটু ভুল হয়ে গেছে। এখানে হবে আই হ্যাভ এ কাউ, এখানে হু হবে না, এখানে হবে কার একটি গরু আছে। তাহলে কি হবে? হুইচ কাউ হ্যাভ। এখানে হবে এরকম যে হুইচ কাউ হ্যাভ, ডাব্লু হুইচ কাউ হ্যাভ। আচ্ছা, তাহলে এখানে আহ, আমরা বাংলা অর্থ যখন করলাম এটার, এখানে বাংলা অ্যান্সার আসলো কি যে কার একটি গরু আছে। এখানে এটার বাংলা অর্থ হচ্ছে আমার একটি গরু আছে, এবং এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব বা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করব, তখন হচ্ছে কি হুইচ কাউ হ্যাভ, অর্থাৎ কার গরু আছে, বা হুইচ এ কাউ হ্যাভ, এখানে এও দেওয়া যেতে পারে। হুইচ এ কাউ হ্যাভ, কার একটি গরু আছে। আচ্ছা, এটা গেল। এখন সেকেন্ড যে স্ট্রাকচারটা আছে ডাব্লিউএইচ কোশ্চেনের গঠন প্রণালীর ক্ষেত্রে, এনি হেল্পিং ভার্ব যুক্ত থাকলে, অর্থাৎ যে আমরা যে টেন্স নিয়ে আলোচনা করলাম সেখানে যে হেল্পিং ভার্ব গুলো শিখলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, এগুলো যদি যুক্ত থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করব? এক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আদার, এরপর হচ্ছে এক্সটেনশন, এগুলো দেওয়া থাকবে। আর এক্ষেত্রে যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করব সেক্ষেত্রে প্রপার ডাব্লিউএইচ ওয়ার্ডটা, অর্থাৎ ওই সেন্টেন্সের জন্য যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রযোজ্য হবে আমরা সেটা প্রথমে বসাবো, তারপর যে হেল্পিং ভার্ব দেওয়া থাকবে সেইটা বসাবো, এরপর অবজেক্ট, আদার এবং এক্সটেনশন যা যা দেওয়া থাকবে সেগুলো বসাবো, এবং সবশেষে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা বসাইতে হবে। তো এক্ষেত্রে পরিবর্তন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে সাবজেক্টের পরিবর্তে আমাদেরকে উপযুক্ত ডাব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে, এরপর বাকি সবগুলো নিয়ম অনুযায়ী বসাবো, এবং সর্বশেষে আমাদেরকে ইন্টারোগেটিভ যে মার্কস আছে সেটা বসাইতে হবে। এখানে উদাহরণ হিসাবে দেওয়া আছে যে হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যায়। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা হ্যাবোধক যে বাক্য আছে বা সাধারণ বাক্য, যেটা সে স্কুলে যায়। এখন এটাকে আমরা দুই ভাবে কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে পারি। এখানে সে কোথায় যায়, তাহলে লিখবো যে হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে, সে কোথায় যাচ্ছে। তাহলে এখানে যখন আমরা হি ইজ গোয়িং টু স্কুল, যখন আমরা প্রশ্ন করবো যে সে কোথায় যায়, তখন অবশ্যই একটা স্থান বোঝাবে, স্থান বোঝালে আমরা হোয়ার ব্যবহার করব। তাহলে এখানে প্রথমটা দিলাম আমরা হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যায়। এটাকে যদি আমরা আরো একভাবে করতে যাই, তাহলে কে স্কুলে যায়, তাহলে এখানে হবে হু হু ইজ গোয়িং টু, SCHEEL, স্কুল, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই সেন্টেন্সটাকে দেখেন দুই ভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করতে পারি। আচ্ছা, এখন এইটা গেল হচ্ছে আমাদের একদম বেসিক রুলস। এখান থেকে আমরা যে সেন্টেন্স গুলো দেওয়া থাকবে সেগুলোর বাংলা অর্থ শিখবো বা বাংলা অর্থ করব, এবং সেগুলোর জন্য যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রযোজ্য হবে সেই ওয়ার্ডটা ব্যবহার করে আমরা এই নিয়মগুলো অনুসরণ করে বাকি যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা ব্যবহার করব। অর্থাৎ প্রশ্নে কি উল্লেখ থাকলে হোয়াট ব্যবহৃত হবে, প্রশ্নে যদি কোনো কারণ উল্লেখ থাকে সেক্ষেত্রে হোয়াই ব্যবহার করব, প্রশ্নে যদি কোনো সময় উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব, প্রশ্নে যদি কোনো স্থান উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমরা হোয়ার ব্যবহার করব, বাক্যে যদি কোনো ব্যক্তি বা সাবজেক্ট যদি কোনো ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হু ব্যবহার করব, যদি পরিমাণ উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমরা হাউ ব্যবহার করব।
এবং এই বাকিগুলো এগুলো হচ্ছে নিয়ম অনুসারে যখন আসবে তখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। কেননা এই লাল মার্কস করার যে কয়টা দেওয়া আছে এই কয়টাই যদি আপনি শেখেন তাহলে অবশ্যই অবশ্যই পরীক্ষায় আপনি এখান থেকে 5 মার্কস অ্যান্সার করে আসতে পারবেন। আচ্ছা, এখন 1 নম্বর রুলসে বলা আছে কোনো ব্যক্তিবাচক নাম বা সিঙ্গুলার অর প্লুরাল সাবজেক্টের পরিবর্তে হু বসে। অর্থাৎ যদি প্রশ্নে কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে, সেটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, সেক্ষেত্রে আমরা কি বসাবো? হু বসে। এক্ষেত্রে একটা উদাহরণ আমরা দিতে পারি যে রহিম গোয়িং টু স্কুল। আচ্ছা, উদাহরণটা আমরা বোর্ডে একটু লিখে দিচ্ছি এখানে। অ্যাসার্টিভ সেন্টেন্স বা আপনাদের প্রশ্নে যেরকম সেন্টেন্স দেওয়া থাকবে সেটা হচ্ছে রহিম ইজ গোয়িং টু স্কুল। তো এখানে দেখেন রহিম বা সাবজেক্ট কিন্তু একদম একজন ব্যক্তি, রহিম অবশ্যই একজন ব্যক্তি। এজন্য রহিম যেহেতু একজন ব্যক্তি দেওয়া আছে এই কারণে রহিমের পরিবর্তে আমরা কি বসাবো? হু বসাবো। তাহলে সাবজেক্ট যদি কোনো ব্যক্তি হয়ে থাকে তাহলে সাবজেক্টের ওই ব্যক্তির পরিবর্তে বসবে হু। এরপর যে বিষয়গুলো আছে সেগুলো ঠিকই থাকবে। হু ইজ গোয়িং টু স্কুল। আমাদেরকে অবশ্যই শেষে ইন্টারোগেটিভ যে মার্কস আছে এটা ব্যবহার করতে হবে। আশা করি এই উদাহরণটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপর আমাদের সেকেন্ড যে রুল দেওয়া আছে এই রুলে দেখি কি বলা আছে। কোন সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নন থাকলে তার পরিবর্তে হু বসে। তবে এভরিবডি, এভরিওয়ান এর জন্য হু, ডাজ নট, হু ডিড নট বসিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি অথবা নান যদি থাকে তার পরিবর্তে হু বসবে। আচ্ছা, এখানে আমরা একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। 2 নম্বর রুলস এর জন্য এখানে বলে দেওয়া আছে, আচ্ছা এখানে দিলাম যে নো বডি, নো বডি লিভস দেয়ার। এখানে কেউ বাস করে না। এখানে কেউ বাস করে না এটার যে বাংলা অর্থ এটা হচ্ছে এখানে কেউ বাস করে না। তাহলে এই নো বডির পরিবর্তে আমরা কি লিখবো? হু। এখানে কি আছে? লিভস দেওয়া আছে, এস বা ইয়েস যুক্ত করা থাকলে কি হবে? হু ডিও ইয়েস ডাজ লিভ এসি আর ই হিয়ার। তাহলে এর অর্থ হচ্ছে কে এখানে বাস করে। যেহেতু নো দেওয়া আছে, নো নেগেটিভ করা আছে, হু ডাজ নট আপনারা চাইলে দিতে পারেন। হু ডাজ নট লিভ হিয়ার, যে কে এখানে বাস করে না। প্রথমে এখানে ছিল যেটা সেন্টেন্স দেওয়া ছিল এখানে এর বাংলা অর্থ হচ্ছে কেউ এখানে বাস করে না। আর এক্ষেত্রে যেহেতু নোবডি দেওয়া আছে এজন্য আমরা ব্যবহার করব কি? ডাব্লিউএইচ কোশ্চেনে হু ব্যবহার করব। এরপরে আমরা আরো একটা উদাহরণ যদি দেখি, সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, নন। তাহলে এভরিবডি যদি থাকে সেক্ষেত্রে আমরা এর জন্য হু ডাজ নট এবং হু ডিড নট বসিয়ে সেন্টেন্সটি সম্পূর্ণ করব। আচ্ছা, তাহলে এখানে দেখেন এভরিবডি, এভরিওয়ান যদি থাকে তাহলে এখানে আমরা আরেকটা সেন্টেন্স দেখি, এভরিওয়ান, এভরিওয়ান লাভস মি। আচ্ছা, এখানে হচ্ছে যে প্রত্যেকেই আমাকে ভালোবাসে। তো এক্ষেত্রে এভরিওয়ান এর কারণে আমরা কি দেব? হু। কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে হু ডাজ নট অথবা ডিড নট দিতে হবে। তো এইখানে এই এল ও ভি এস অর্থাৎ লাভের সাথে এস বা ইয়েস যুক্ত করা দেখে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কাজেই আমরা এখানে দেব হু ডাজ নট লাভ মি। আশা করি আপনারা 1 নম্বর এবং 2 নম্বর রুলস সম্পর্কে বুঝতে পারছেন। তো এবার এখানে দেখেন যে 3 নম্বর রুলসে কি বলা আছে। 3 নম্বর রুলসে বলা আছে কাকে, কার সাথে, কার দ্বারা বোঝাতে হুম বসিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করতে হবে। এক্ষেত্রে নিচের যে নিয়মটা আছে, এই গঠন প্রণালী আছে, এই গঠন প্রণালীটা আপনাদেরকে অনুসরণ করতে হবে। আচ্ছা, কাকে, কার সাথে, কার দ্বারা বোঝাতে হুম ব্যবহৃত হবে। আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা একটু জানাবেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। জি ভাইয়া, শোনা যায়। ওকে। আচ্ছা, তাহলে দেখেন 3 নম্বর যে রুলস এখানে দেওয়া আছে, এই রুলসে বলা আছে কাকে, কার সাথে অথবা কার দ্বারা বোঝাতে হুম বসিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করতে হবে। এক্ষেত্রে নিচের যে গঠন প্রণালী আছে বা স্ট্রাকচারটা দেওয়া আছে, এই স্ট্রাকচারটা আমাদেরকে অনুসরণ করতে হবে। তো স্ট্রাকচার হচ্ছে হুম প্লাস অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এবং এরপর হচ্ছে কি হোয়াট চিহ্ন বা ডাব্লিউএইচ কোশ্চেন, সরি কোশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন। তো এখন আমরা এর একটা উদাহরণ দেখব। এই ক্ষেত্রে আমরা উদাহরণটা দিতে পারি আই স রানা। আমি রানাকে দেখলাম। আই স রানা এর বাংলা অর্থ হচ্ছে আমি রানাকে দেখলাম। এখন এখানে আমরা যে গঠন প্রণালীটা এখানে দেওয়া আছে, এই গঠন প্রণালী অনুসরণ করার আগে আমাদেরকে এখানে প্রশ্ন করতে হবে যে আমি কাকে দেখলাম, আমি রানাকে দেখলাম। এখানে দেখেন আমাদের লেকচার শিটে কিন্তু উল্লেখ করা আছে কাকে। তো প্রথমটাই আমরা এখানে কাজে লাগালাম যে আমি রানাকে দেখলাম, আমি কাকে দেখলাম, আমি রানাকে দেখলাম। এখানে কমন পড়ে গেছে কাকে, এ কারণে আমরা নিচের গঠনটা অনুসরণ করব। তো নিচের গঠন অনুসরণ করার জন্য এখানে দেওয়া আছে কি হুম বসবে। আচ্ছা, আমরা এখানে বসালাম WHOM হুম। এরপর এখানে দেখা যাচ্ছে যে অক্সিলারি ভার্ব বসাতে হবে বা সাহায্যকারী ভার্ব আমরা এখানে বসাবো। এক্ষেত্রে আমাদেরকে সাহায্যকারী ভার্বটা বসানোর সময় যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে টেন্স আছে এখানে বা সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কোন টেন্সে দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে ভার্ব হচ্ছে স, এটা হচ্ছে সি এর পাস্ট ফর্ম, সি মানে দেখা, সি এর পাস্ট ফর্ম হচ্ছে কি স। তাহলে বোঝা যাচ্ছে যে এটা পাস্ট টেন্সে আছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে, পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব এখানে বসাতে হবে। তো পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব এখানে কোনো ভার্ব উল্লেখ করা নাই, যে সে কারণে আমরা ডু ভার্ব গুলো বসাবো। তো ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এই যে ডু, ডিড, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তো এইটা হচ্ছে পাস্ট ফর্ম। তো আমরা এখানে বসাবো হুম ডিড, তারপর হচ্ছে আমরা হুম বসালাম, সাহায্যকারী ভার্ব বসালাম, এবার আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তো আমাদের এই সেন্টেন্সে এইটা হচ্ছে সাবজেক্ট, এইটা হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট। তো আমরা হুম বসাইছি, সাহায্যকারী ভার্ব বসাইছি, এইবার আমাদেরকে যে বিষয়টা বসাতে হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে বসাবো হুম ডিড আই, এরপর হচ্ছে কি ভার্ব হুম ডিড আই। এখন এখানে যেহেতু আমরা পাস্ট টেন্স উল্লেখ করে দিয়েছি, এখানে কিন্তু আর স বসানো যাবে না, এখানে হবে কি সি, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হুম ডিড আই সি, আমি কাকে দেখলাম।
এর বাংলা অর্থ হচ্ছে কি আমি কাকে দেখলাম। এরপর আমরা যদি আরেকটা উদাহরণ এখানে দেই যে she lives with his mother। আচ্ছা, সে তার মায়ের সাথে থাকে। এখন এখানে যদি আমরা প্রশ্নবোধক আহ, প্রশ্ন করি যে সে কার সাথে থাকে, তাহলে এখানে কিন্তু আমাদের দ্বিতীয় যে দ্বিতীয় যে শব্দটুকু আছে যে কাকে, তারপর হচ্ছে কার সাথে, এইটা মিলে যাচ্ছে। তাহলে সে কার সাথে থাকে, সে তার মায়ের সাথে থাকে। তো এটাকে যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে রূপান্তর করব, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে হুম, কারণ এখানে মিলে গিয়েছে কি কার সাথে, এটা বাংলা অর্থ মিলে গেছে। আমরা এখন লিখবো যে এখানে হুম, এরপর আমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো সাহায্যকারী ভার্ব বসানোর আগে আমাদেরকে এই সেন্টেন্সটা দেখতে হবে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে। সাধারণত ভার্বের সাথে এস বা ইএস যদি যুক্ত করা থাকে, তাহলে আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। তো এখন লিখবো যে হুম ডাজ, এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা আছে, এই কারণে আমরা লিখবো ডাজ। হুম ডাজ অর্থাৎ আমাদের যে গঠন ছিল, এখানে প্রথমে হুম বসাতে হবে, এরপর অক্সিলারি ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব আমরা বসিয়ে নিলাম। এরপর আমাদেরকে সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে শি। তো আমরা এখানে সাবজেক্টটা বসাচ্ছি শি। আমরা এই গঠন প্রণালী অনুসরণ করে প্রথমে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড বসালাম, এরপর সাহায্যকারী ভার্ব বসালাম, এরপর সাবজেক্ট বসালাম। এবার আমাদেরকে বসাইতে হবে মেইন ভার্ব বা মূল ভার্ব। তো এখানে মেইন ভার্ব বা মূল ভার্ব হচ্ছে লিভ। এখন এখানে আমরা বসাবো হুম ডাজ শি লিভ উইথ, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এটাকে আরেকভাবে লেখা যায়, এই উইথ আপনি চাইলে হুমের সামনেও দিতে পারে। তো এক্ষেত্রে আমাদের সেন্টেন্সটার যে একটা ধারণা থাকে যে ডাব্লিউএইচ কোশ্চেন আমরা তৈরি করতেছি, তো প্রথমেই আমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন থাকা লাগবে। এটা যদিও গ্রামারের নিয়ম না, এটা আমাদের মনের একটা নিয়ম যে আমরা শুরুতেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসাবো এবং পরে নিয়ম অনুযায়ী অন্যগুলো বসিয়ে দেবো। এজন্য এইটাই বেটার হয়। আপনারা এরকম প্রশ্ন যদি আসে, তাহলে অবশ্যই আপনারা এইটা অ্যান্সার হিসাবে লিখে দিতে পারেন। আচ্ছা, আমরা 3 নম্বর রুল পর্যন্ত আলোচনা করলাম। 4 নম্বর রুলসে কি দেওয়া আছে? 4 নম্বর রুলসে দেওয়া আছে কার বোঝাতে। আচ্ছা, যদি শুধুমাত্র কার বোঝায়, তাহলে হুজ দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন শুরু করতে হবে। এক্ষেত্রে নিচের গঠনটা অনুসরণ করতে হবে। আচ্ছা, দেখেন এখানে বলা আছে যে কার বোঝাতে হুজ দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন শুরু করতে হবে। এক্ষেত্রে হুজ প্লাস নাউন প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস ডাব্লিউএইচ ওয়ার্ড। তো এক্ষেত্রে আমরা একটা উদাহরণ দেখব। আই ব্রো এ আই ব্রো রহিমস পেন, আমি রহিমের কলম ধার নিয়েছি। আই ব্রো রহিমস পেন, ব্রো মানে ধার করা। তো আমি রহিমের কলম ধার নিয়েছি। তো এখানে যদি আমি প্রশ্ন করি যে আমি কার কলম ধার নিয়েছি, তাহলে দেখেন আমাদের এই যে কার যে উল্লেখ করা আছে, এইটার সাথে আমাদের কিন্তু
আহ, আহ, এই ডাব্লিউএইচ কোশ্চেনটা মিলে যাচ্ছে, তাহলে এখানে প্রপার ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে যেটা বসবে সেটা হচ্ছে হুজ। তাহলে আমরা নিঃসন্দেহে বা চোখ বন্ধ করে প্রথমে এখানে বসাতে পারি হুজ, WHO AC। এরপরে আমাদের যে গঠন এখানে উল্লেখ করা আছে, আপনারা দেখেন গঠনে বলা আছে হুইজ, হুজ এর পর আমাদেরকে বসাতে হবে কি, নাউন। তাহলে এখানে নাউন কোনটা হবে? নাউন কিন্তু হবে পেন, কারণ আমি যে বিষয়টা ধার করেছি সে বিষয়টাই এখানে উল্লেখ করতে হবে। আমি কি ধার করেছি? আমি কলম ধার করেছি। তাহলে এখানে বসবে যে হুজ পেন। আমরা হুজ বসালাম, এরপর নাউনটা বসালাম। এরপর দেখেন অক্সিলারি ভার্ব হিসাবে আমরা এখানে কি বসাবো? তো এখানে হবে হুজ পেন। এখানে দেখতে হবে যে আমাদের এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো আই ব্রো রহিমস পেন, এখানে ব্রো এইটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এই মেইন ভার্বকে দেখে আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তো ব্রো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের 1 নম্বর রূপ। তো এটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে আমরা দেব ডু, ডু। এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি, আই। এরপর হচ্ছে ভার্ব, BRO এরপর হচ্ছে WH ওয়ার্ড। তো এখানে দেখেন আমরা 4 নম্বর যে রুলস আলোচনা করলাম এর উদাহরণ হিসাবে যেটা লিখলাম, যদি প্রশ্ন এরকম থাকে, আই ব্রো রহিমস পেন, আমি রহিমের কলম ধার করেছি, করি বা করেছি, তাহলে এর WH ওয়ার্ড হবে এখানে বাংলা অর্থ যেহেতু কার আসছে এই কারণে আমরা এখানে হুজ বসাবো। হুজের পর আমাদের গঠন প্রণালীতে নাউন বসাতে হবে। আমরা পেন ধার করেছি, এজন্য নাউন এখানে পেন দিলাম। এরপর অক্সিলারি ভার্ব হিসাবে ডু বসালাম, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এরপর সাবজেক্ট বসালাম আই। এরপর হচ্ছে আমাদের যে মেইন ভার্ব আছে মেইন ভার্ব বসালাম। এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসালাম। এই সেন্টেন্স গুলোতে অবজেক্ট বা এক্সটেনশন দেওয়া নাই, যে কারণে আমরা অবজেক্ট বা এক্সটেনশন এখানে উল্লেখ করি নাই। তো আজকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের 4 নম্বর রুল পর্যন্ত আলোচনা করলাম। আমরা আগামী ক্লাসে বাকি রুলস গুলো আলোচনা করব এবং সবশেষে আমরা এক্সারসাইজ গুলো আলোচনা করব। আজকের ক্লাসের সময় আর 1 মিনিট 17 সেকেন্ড আছে, আমরা চাইলে আরেকটা রুলস আলোচনা করতে পারতাম। তো আমাদের গ্রামারের এইটা হচ্ছে প্রথম ক্লাস। এর আগে টেন্সের যে ক্লাস করেছিলাম সেই ক্লাসগুলো আমাদের কোনো কাজে লাগবে না। জাস্ট এগুলো থেকে কোন টেন্সে আছে এবং এটা কোন টেন্সের সাহায্যকারী ভার্ব বসাতে হবে বা সাহায্যকারী ভার্ব দেখে টেন্স চেনা যাবে, এগুলো বিষয়ে শুধুমাত্র কাজে লাগবে। যে কারণে আমরা এই ক্লাসটাকেই গ্রামারের প্রথম ক্লাস হিসেবে ধরে নিলাম। আপনাদের ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা নিয়মিত আমার সাথে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে থাকেন। আশা করি আস্তে আস্তে ক্লাসের ডিউরেশন আরো বৃদ্ধি পাবে এবং ক্লাসগুলো আপনাদের আরো ভালো লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।